সালটা ছিল 2022। 2020, 2021-এর ভয়ঙ্কর মহামারী কোভিডের কারণে বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমা দুই সিনেমার অবস্থাই কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল, স্পেশালি বাংলা সিনেমা। কারণ তার আগেই প্রায় আরও 5 বছর আগে যদি আমরা ফিরে যাই, অত্যধিক পরিমাণে সাউথের রিমেক এবং আরও নানা কারণের ফলে কমার্শিয়াল বাংলা সিনেমার মার্কেট কিন্তু একেবারেই পড়ে যাচ্ছিলো। এটা আমরা প্রত্যেকে জানি যারা বাংলা সিনেমা সম্বন্ধে খবর রাখি। টায়ার 2, টায়ার 3 সিটিজ এবং কলকাতা থেকে দূরবর্তী শহরগুলোতে বাংলা সিনেমার মার্কেট কিন্তু একেবারেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। বাংলা সিনেমা মূলত শহর কেন্দ্রিক সিনেমা হয়ে উঠছিল এবং সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সে শিফট করে গিয়েছিল। এই মুহূর্তে বাংলা সিনেমায় কমার্শিয়াল সিনেমার জায়গায় ফ্যামিলি ভিত্তিক সিনেমা বেশি পরিমাণে জায়গা করে নিয়েছিল এবং যা দেখতো মূলত শহরের মানে টায়ার 1 সিটিজের লোকেরা। তো এই মতো অবস্থায় একজন কমার্শিয়াল বাংলা 2000-এর পরবর্তীতে যে দুজন সব থেকে বড়ো কমার্শিয়াল হিরো ছিল তাদের মধ্যে দুটো চেঞ্জেস লক্ষ্য করা গেল। নাম্বার 1, জিৎ, যাকে আমরা দেখলাম যে সে যে জোনে বিলং করতো মানে কমার্শিয়াল জোন, সে নিজে সেই জোনটাতেই বিলিভ রাখলো এবং সেই কমার্শিয়াল সিনেমায় সে করতে শুরু করলো। সে কিছু বাজির মতো কিছু সত্যি বলতে একদম বাজে রিমেকের কাজও করে, কিন্তু ইন দ্য সেম পয়েন্ট সে অসুরের মতো সিনেমা করে, প্যান্থারের মতো সিনেমা দিয়ে কামব্যাক করার চেষ্টা করে, রাবণের মতো নতুন গল্পের সিনেমা করে, আবার চেঙ্গিজের মতো সিনেমা করে, যেটা ফার্স্ট প্যান ইন্ডিয়া সিনেমা এবং প্যান ইন্ডিয়াতে সিনেমাটা কিন্তু বেশ ভালো রেসপন্স ফেলে এবং প্রায় 6.5 কোটি টাকার বিজনেস করে এবং সুপারহিট হয়। কিন্তু তা সত্ত্বেও বাংলা সিনেমার যে সেই ক্রেজ যেটা 2005-2010 সালে ছিল সেটা কিন্তু ফিরে আসছিল না। মানে ওই টায়ার 2, টায়ার 3 সিটিজ, কলকাতা থেকে যে দূরবর্তী শহর মানে পুরুলিয়া, বাঁকুড়া, ওদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে মেদিনীপুর, এইসব জায়গায় যে একটা সময় বাংলা সিনেমার ক্রেজ ছিল সেইটা কিন্তু আসছিল না। তো এই সময় একজনের কামব্যাক হয় বাংলা ইন্ডাস্ট্রিতে, তিনি হচ্ছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। ঠিক আছে, এর আগেও 2000 সালে যখন টায়ার 1 সিরিজ থেকে আস্তে আস্তে কমার্শিয়াল বাংলা সিনেমা ধীরে ধীরে উঠে যাচ্ছিলো আর্লি 2000-এ, যখন বুম্বাদা টায়ার 2, টায়ার 3 সিরিজে একচ্ছত্র রাজ করছে, কিন্তু টায়ার 1 সিরিজের শিক্ষিত অডিয়েন্স কিন্তু বাংলা সিনেমা খুব একটা দেখতে চাইতো না। ঠিক আছে, কমার্শিয়াল বাংলা সিনেমা। তো সেই সময় মিঠুন চক্রবর্তী আরেকবার কামব্যাক করেছিলেন এর আগে, এবং সেই সময় তার একটা গোল্ডেন রান, এবং সেই সময় তিনি একটা নতুন জনরা সৃষ্টি করেছিলেন যে সাউথ থেকে সিনেমা কপি করা এবং সেটাকে বাংলায় অ্যাপ্লাই করা। এবং এই টাইমেই বাংলার বেস্ট কিছু কাজ বেরিয়ে আসে, যেমন এমএলএ ফাটাকেস্টো, মিনিস্টার ফাটাকেস্টো, যুদ্ধ, তুলকালাম এটসেট্রা। প্রচুর সিনেমা আছে, সন্ত্রাস, ছোটো ছোটো মাসুতো ভাই, এগুলো খালি মিঠুন চক্রবর্তী সিনেমা। এছাড়াও চ্যালেঞ্জ বলুন, দুই পৃথিবী, জোশ, 100% লাভ, পরাণ যায় জলিয়ারে, পাগলু, প্রচুর যা সিনেমা, যা বেস্ট সিনেমা আছে, এইসব সিনেমা এই সময় বেরিয়ে আসে। কিন্তু ওই যে একটা প্রবলেম বললাম যে অত্যধিক পরিমাণ যখন কিছু হয়ে যায় না, তখন কিন্তু সেটা এক্সপায়ার করতে শুরু করে। তো এই রিমেকের যে নতুন চলটা মিঠুন চক্রবর্তী আর্লি 2000-এ নিয়ে এসেছিল, যে সাউথের রিমেক করে শহরের অডিয়েন্সকে মানে টায়ার 1 সিরিজের অডিয়েন্সকে আবার বাংলা সিনেমামুখী করা, সেটা সফল হয়েছিল। কিন্তু মিঠুন চক্রবর্তী আবার যখন 2010-এর পর থেকে মিঠুন চক্রবর্তী আবার যখন বলিউডে ফিরে যান, সেই সময় কিন্তু এই যে যাদের হাতে ছিল ইন্ডাস্ট্রি, তারা কিন্তু সেই একই কাজ মানে সেই রিমেক থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা কোনোদিন করেনি। তো এইখানে হয়ে যায় প্রবলেমটা। তো এরপরে আবার 2021-এর পরে যখন কোভিডের টাইমে আস্তে আস্তে চলে গেল, কোভিড আস্তে আস্তে মিটে গেল, যখন আবার হল খুলতে শুরু করলো, তখন তো একেবারেই বাংলা সিনেমা শহর কেন্দ্রিক হয়ে গেছে। তখন বাংলা সিনেমা মেনলি যেরকম বললাম যে ফ্যামিলি ড্রামা ভিত্তিক হয়ে গেছে। কিন্তু ফ্যামিলি ড্রামা জনরা দিয়েই বাংলা সিনেমার আরেকজন যে সুপারস্টার ছিল আর্লি 2000-এর পরে, দেব, সে কিন্তু কমার্শিয়াল সিনেমা থেকে আস্তে আস্তে নিজেকে ফ্যামিলি জনরার সিনেমাতে কিন্তু ট্রান্সফর্ম করতে শুরু করেছিল। সে তার প্রথম এই সময় তার নতুন ট্রান্সফর্ম করা ফার্স্ট সিনেমা দেয় সাজবাতি, যেটা বক্স অফিসে খুব হিট করে। সে বুঝতে পেরে যায় যে দর্শকের পালসটা কোথায়। ঠিক আছে, তারপরে 2022-তে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কোলাবোরেট করেন। দেখুন, অনেকে বলবেন যে ছবির প্রয়োজনে মিঠুন চক্রবর্তীকে এনেছিল দেব, কিন্তু এটা কিন্তু নয়। দেবের আপনি প্রজাপতির সময় ইন্টারভিউগুলো শুনবেন, দেব একটা কথা বলেছিল যে আমি জানতাম যে চরিত্রটা, সেই চরিত্রটা মিঠুনদার থেকে বেটার কেউ করতে পারবে না, আর এই একটা সময় মিঠুনদাকে আমাদের প্রয়োজন। দেব এই কথাটা বলেছিল, আপনি ইন্টারভিউগুলো দেখে নেবেন।
প্রজাপতির সময় যে ইন্টারভিউগুলো এই দেব আর মিঠুনের নেওয়া হয়েছিল, দেব বলেছিল যে মিঠুন চক্রবর্তীকে আমাদের প্রয়োজন। ইয়েস, 2022 সালে দেব এবং মিঠুন চক্রবর্তী মিলে প্রথম একটা সিনেমা নিয়ে আসেন। সিনেমার নাম হচ্ছে প্রজাপতি। এর আগে তাদের একসাথে দেখা গিয়েছিল হিরোগিরি বলে একটা সিনেমা, যদিও সিনেমাটা খুব একটা ভালো ওয়ার্ক করেনি, যেটাও একটা রিমেক সিনেমাই ছিল সাউথের বালাপু বলে। কিন্তু প্রজাপতি যখন তারা নিয়ে আসে, এই সিনেমাটা দর্শকের মধ্যে ইনস্ট্যান্ট ওয়ার্ক করে যায় এবং দীর্ঘদিন পরে মিঠুন চক্রবর্তীকে বাংলায় দেখা, এটা দর্শক কিন্তু হিউজভাবে অ্যাপ্রিসিয়েট করে। সিনেমাটা ওই সময় দাঁড়িয়ে লাল সিং চাড্ডা এবং সার্কাসের মতো বড় বড় বলিউড সিনেমার সাথে ক্ল্যাশে এসে বাংলা থেকে প্রায় 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসে, ঠিক আছে। এবং 2022 সালে ওয়ান অফ দ্য হায়েস্ট গ্রসার, মানে সবথেকে হায়েস্ট গ্রসার এবং বাংলা সিনেমার ইতিহাসে থার্ড হায়েস্ট গ্রসার সিনেমা হিসেবে প্রমাণিত হয় প্রজাপতি। এই সিনেমাটা যে শুধু শহরের অডিয়েন্স দেখেছিল তা নয়, কিন্তু এই সিনেমাটা দূর দূর অনেক জায়গায়, মানে যেগুলো আমি বলছি টায়ার 2 টায়ার 3 সিটিজ লাইক বহরমপুর, বর্ধমানের অনেক জায়গা, দুর্গাপুরের অনেক জায়গা, এইসব জায়গার কিন্তু বহু লোক এই সিনেমাটা খুব ভালোভাবে এনজয় করেছে। হয়তো 14 কোটির বক্স অফিস কালেকশানে 2022 সালে এসে কিন্তু ভাবা যায় না। এইভাবে 2022 সালে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বাংলা সিনেমার অডিয়েন্স কিন্তু এখনও আছে, আমাদের সেই রকম প্রপার সিনেমা বানাতে হবে। 2023 সাল, এই সময় বাংলা সিনেমা বাজার ততই খুব একটা ভালো ছিল না, বাংলা সিনেমা কমার্শিয়াল, স্পেশালি কমার্শিয়াল সিনেমার বাজার। কিন্তু এই দুজন আবার একবার সেভিয়ার হিসেবে বাংলা সিনেমায় আসে। এবার কিন্তু দুজন এক সিনেমায় নয়, মিঠুন চক্রবর্তী নিয়ে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প কাবুলিওয়ালার সিলভার স্ক্রিনে, এবং দেব নিয়ে আসে তার হালকা ফ্যামিলি ড্রামা এবং হালকা কমার্শিয়াল মিশ্রিত সিনেমা প্রধান। সামনে এবার কারা ছিল? সামনে ছিল আরও বড় প্রতিপক্ষ, শাহরুখ খানের ডাঙ্কি এবং সাউথের রেবেল স্টার প্রভাসের সালার, দুটো হিউজ বড় সিনেমা। আপনারা প্রত্যেকে জানেন, যারা একটুখানি কলকাতার মার্কেট সম্বন্ধে জানেন, যে শাহরুখ খানের কিন্তু পশ্চিমবঙ্গে হিউজ ফ্যান ফলোয়িং আছে। এটাকে শাহরুখ খানের গড় বলা হয়, একটা বক্স অফিসের গড় বলা হয় এটা। অপরদিকে রেবেল স্টার প্রভাসের কিন্তু প্যান ইন্ডিয়াতে একটা দারুণ সাড়া ফেলে তার সিনেমাগুলো, সে যেরকমই সিনেমা হোক। কিন্তু কৃষ্ণ আর অর্জুন যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন তাদের কে হারাতে পারে? কাবুলিওয়ালা বক্স অফিসে এতগুলো সিনেমার সাথে ক্ল্যাশ করে প্রায় 3.5 কোটি টাকার বক্স অফিস আনে এবং সুপারহিট হয়। অপরদিকে প্রধানও কিন্তু প্রায় 5 থেকে 5.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে এবং ব্লকবাস্টার হয়। দুটো সিনেমা মিলে প্রায় 9 কোটি টাকার বিজনেস করে এবং দুটো সিনেমা আবার প্রমাণ করে দেয় যে বাংলা সিনেমা দেখতে কিন্তু এখনও দর্শক আসে। হিন্দি সিনেমা বা সাউথ বেল্টের যত বড় সিনেমার সাথে ক্ল্যাশ হোক না কেন, দর্শক কিন্তু আসে। এরপরে আসি 2024, মানে এই ক্রিসমাসে প্রতিপক্ষ ছিল আরও বড়, পুষ্পা 2, যার প্যান ইন্ডিয়ায় হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং ছিল। সেটা জাস্ট 15 দিন আগে রিলিজ করেছিল এবং সিনেমা দুগুলো রিলিজ হওয়ার জাস্ট 5 দিন পরে রিলিজ হয় বরুণ ধাওয়ান অভিনীত বেবি জন, যেটাও হিউজ পরিমাণ হল কিন্তু খেয়ে নেয়। কিন্তু এইবারে দেব কিন্তু একটা হিউজ চেঞ্জেস ট্রান্সফর্ম করে, সে কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করে। এটা দেবের ফ্যান্স প্লাস বহু বাংলা সিনেপ্রেমীদের কাছে একটা খুব বড় ইমোশন ছিল যে দেবকে আমরা আবার আগের আফতারে দেখতে পাবো। এবং দেব কতগুলো স্মার্ট স্ট্র্যাটেজিও নেয়, যে স্মার্ট স্ট্র্যাটেজি দেব বরাবর নিয়ে এসছে যখন সে নিজেকে ট্রান্সফার করে ফ্যামিলি জনরায়, যে সে ফ্যামিলি জনরার অডিয়েন্সটাকে ক্যাপচার করে, যারা তার একটা একদম কী বলে যে দেবের সিনেমা আসলেই আমরা দেখতে যাব, এই টাইপের অডিয়েন্স সে তৈরি করে ফেলে। প্লাস সে এইবার একটা দারুণ প্রমোশন স্ট্র্যাটেজি নেয়, সে শিলিগুড়ি থেকে দীঘা, পুরুলিয়া থেকে বনগাঁ, পুরো বাংলা জুড়ে সিনেমার প্রমোশন করে, যে প্রমোশন আমরা প্রায় গত 10-15 বছরে দেখতে পাইনি। যে প্রমোশন একসময় মিঠুন চক্রবর্তীর সিনেমা বা জিৎ বা দেবের সিনেমার সময় একসময় হতো 2010 ওই টাইমে, সেই রকম প্রমোশন সে আবার শুরু করে। পুরো খাদান, যে সিনেমাটা নিয়ে এসে আসে তার সিনেমাটার নাম ছিল খাদান। এই পুরো খাদানের পুরো টিম কিন্তু পুরো বাংলা জুড়ে প্রমোশন করে এবং আবার একবার বাংলা সিনেমার যে অডিয়েন্স যে সুপ্তপ্রায় হয়ে গেছিলো, সেই অডিয়েন্সকে কিন্তু আবার তারা জাগিয়ে তোলে এবং খাদান বক্স অফিসের রেকর্ড বিজনেস করে। খাদান যে পরিমাণ বিজনেস করে, পুষ্পা 2কে সে বিজনেসের দিক থেকে হারিয়ে দেয় 24 ঘন্টায় টিকিট বুকিংয়ের দিক থেকে। 24 ঘন্টায় পুষ্পা 2 যা টিকিট বুকিং করেছে তার থেকে বেশি টিকিট বুকিং করেছে কিন্তু খাদান। আপনি এমন অনেক দিন গেছে রিলিজের পরে। খাদান 5 দিনে প্রায় 5,10,00,000 টাকার কালেকশন করেছে এবং ক্রিস্টমাসে, মানে গতকাল, সিনেমাটা একদিনে 1,80,00,000 টাকার কালেকশন করেছে।
মানে 6 দিনে এই সিনেমাটা প্রায় 7 কোটি টাকার বিজনেস করেছে এবং সিনেমাটার বাজেটও কিন্তু 6 থেকে 6.5 কোটি টাকা। তো আমার মনে হয় ওয়ান অফ দ্য মুভি যেটা নিজের সব থেকে কম টাইমে নিজের বাজেট রিকভার করে নিয়েছে। 6 দিনে 7 কোটি টাকা রিকভার করেন, একটা হিউজ। আবার একবার তিনি প্রমাণ করে দেন যে বাংলা বক্স অফিসে এখনও অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে চায়। বাংলা কমার্শিয়াল সিনেমার যে অডিয়েন্স হারিয়ে গেছিলো, দেব কিন্তু সেই অডিয়েন্সকে আবার ফিরিয়ে আনে বাংলা সিনেমা দেখার জন্য। অন্যদিকে মিঠুন চক্রবর্তী, যিনি আবার ক্রিসমাসে আসেন, কিন্তু এইবার তার সিনেমা ছিল সন্তান। সিনেমাটায় প্রবাবলি বলতে গেলে এটা একটা ফুললি ফ্যামিলি ড্রামা সিনেমা, এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে প্রোডাকশন হাউসের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নেগেটিভিটি হয়। তো অনেকে ভেবেছিল কিন্তু যে সিনেমাটা ভালো চলবে না, কিন্তু ওনার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, দ্য মেগাস্টার, দ্য ইন্টারন্যাশনাল সুপারস্টার, যিনি 74 বছর বয়সে এসেও নিজের নামে হলে লোক ডাকতে পারেন। সেই সিনেমাটা আবার টায়ার 1 সিরিজের দর্শকের মন কেড়ে নিল। ইয়েস, সন্তান 5 দিনে বক্স অফিসে প্রায় 1 কোটি টাকার মতো বিজনেস করে, এবং ক্রিসমাসে গতকাল সারা বাংলা জুড়ে প্রায় 80টা শো চলছিল বুক মাই শোতে, তার মধ্যে 70টা শো হাউসফুল প্লাস অলমোস্ট ফুল দেয় সিনেমাটা। এবং গতকালের কালেকশন যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে 37 থেকে 40 লাখ টাকা, এবং এই সিনেমাটাও নিজের 6 দিনে প্রায় 1.30 থেকে 1.35 লাখ টাকার বক্স অফিস কালেকশন কিন্তু করে নিয়েছে, যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার। তো দুটো বাংলা সিনেমা মিলে মাত্র 6 দিনে প্রায় 8-8.5 কোটি টাকার বিজনেস করে নিয়েছে। এছাড়াও আরও যে দুটো বাংলা সিনেমা চলছে, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নমেনের লেন, ওই দুটো সিনেমাও কিন্তু নিজের 6 দিনে প্রায় আপনারা বলে নিতে পারেন প্রায় দুটো সিনেমা মিলে 50 লাখ টাকার মতো বিজনেস করে নিয়েছে। তো এটা কিন্তু একটা হিউজ ব্যাপার, মাত্র 6 দিনে দুটো বাংলা সিনেমা 9 কোটি টাকার মতো বিজনেস করে না, কিন্তু একটা হিউজ ব্যাপার। তো এবার দেখার যে এই 4টে সিনেমা কিরম কি এগোয়, এবং মিঠুন চক্রবর্তী এবং দেব যে বারবার বাংলা সিনেমাকে বাঁচালো, এরা কিন্তু প্রমাণ করে দেয় যে এরা হচ্ছে বাংলা সিনেমার সেভিয়ার। অবশ্যই জিদ্দাকে একটা থ্যাঙ্কস দিতে হয়, কিন্তু সে দীর্ঘদিন ধরে কমার্শিয়াল সিনেমার যে বাজারটাকে, সেই বাজারটাকে ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু হয়তো কিছু স্মার্ট স্ট্র্যাটেজি সে অ্যাপ্লাই করেনি, যে এই প্রমোশন ইত্যাদি জিনিস যেটা দেব করেছে এই জিনিসটাকে ফুলফিল করে দিল। এবং মিঠুন চক্রবর্তী তো অবশ্যই আছে, যার নামে লোকে যে একটা বাঙালির ইমোশন, যার নামে লোক সিনেমা দেখতে যায়, তো সেই ইমোশনটা তো কাজ করেই গেল। তো বারবার 2022 সালের পর থেকে বারবার এরা প্রমাণ করে দেয় যে বাংলা ইন্ডাস্ট্রি যখনই শেষের মুখে চলে আসে, তখন এরা দুজনে আসে এবং প্রমাণ করে দেয় নিজেদের সাকসেসফুল সিনেমা দিয়ে যে বাংলা সিনেমা শেষ হয়ে যায়নি, বাংলা সিনেমার অডিয়েন্স শেষ হয়ে যায়নি। এবারেও খাদান যেরূপ পারফরমেন্স করছে, মানে এটা ভাবা যায় না, এটা ভাবার বাইরে। রাত 2টোর শো হাউসফুল, সকাল 9টার শো হাউসফুল, 6 দিনে প্রায় 7 কোটি টাকার বিজনেস করা। অন্যদিকে সন্তান যেভাবে টায়ার 1 সিরিজে মানুষকে আকৃষ্ট করে রেখে দিয়েছে, ইট ইজ হিউজ। অনেকে ভেবেছিল যে খাদানের সামনে বাকি সিনেমাগুলো চলবে না, কিন্তু সন্তান সেটা প্রমাণ করে দিল যে সব রকম বাংলা সিনেমা, যদি সিনেমা ভালো হয় তাহলে সব সিনেমাই চলে। 5 দিনে প্রায় 1.30 থেকে 1.35 লাখ টাকার বিজনেস করা 6 দিনে, ইট ইজ এ হিউজ ব্যাপার। এই সিনেমাটাও কিন্তু বড় একটা ব্লকবাস্টার হতে চলেছে, যেহেতু এটার বাজেট কম। অপরদিকে খাদান তো অল টাইম ব্লকবাস্টার হবেই। তো এটা প্রমাণ হয়ে যায় যে মিঠুন চক্রবর্তী অ্যান্ড দেব দ্য রিয়েল সেভিয়ার অফ দ্য বেঙ্গলি বক্স অফিস। তা আপনারা এই ব্যাপারে কি সহমত? যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা ঠিক, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।